অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত সংসদ, জুলাই নিয়ে পরস্পরকে ঘায়েলের চেষ্টা সরকার ও বিরোধী দলের। ধর্মযার নিরাপত্তার অধিকার সবার, বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় বললেন প্রধানমন্ত্রী। হাওড়ে দীর্ঘ হচ্ছে কৃষকের হাহাকার, সুনামগঞ্জে 200 কোটি টাকার বোরো ধান ক্ষতির আশঙ্কা। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে বিভাগীয় শহরের সমাবেশের ঘোষণা 11 দলের। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার নিরাপত্তা পাবার অধিকার সবার। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সচিবালয় কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেনি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যেন শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, তেমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সর্বক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। কেউ নিজেকে সংখ্যালঘু না ভাবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ৭১-এর চেতনা বিক্রি করে একটি দল নিঃশেষ হয়ে পালিয়েছে। কেউ যেন আর জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ব্যবসা হিসেবে না নেয়, সংসদে এমন আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জনগণের জন্য কাজ করতে হলে সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে। বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ, জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি। অন্যদিকে অর্থমন্ত্রী জানিয়েছেন, বিগত 17 বছরের দুর্নীতিতে অর্থনীতি সর্বনিম্ন লেভেলে রয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনটিও ছিল সরকার ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি তর্কযুদ্ধে মুখর। বক্তব্যের কারিশমায় একে অন্যকে ধরাশায়ী করার পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎকে ঐক্যবদ্ধভাবে ইতিবাচক দিকে এগিয়ে নেয়ার বিষয়টিও তুলে ধরেন। ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটা দল নিঃশেষ হয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা সবাই জুলাইয়ের চেতনাকে যেন রাজনৈতিক ব্যবসা হিসেবে, এই রিপাবলিকের যে মালিক জনগণ, তাদের পক্ষে যদি আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে এই সংবিধান সংশোধনী কমিটিতে আসতে হবে। বরবাদ এ গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হে, তো আবি ঘর ঘর বলে যে আগার হার শাক পে উল্লু বৈঠে হে তো আঞ্জাম এ গুলিস্তা কে আও। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। ৭২-এর সংবিধানকে আওয়ামী লীগ দলীয় ইশতেহারে পরিণত করেছিল, কলুষিত করেছিল, এবং জুলাই জাতীয় সনদকে বিএনপি কলুষিত করেছে, দলীয় ইশতেহারে পরিণত করেছে। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী সংসদকে জানান, বিগত ফ্যাসিবাদী শাসনামলের দুর্নীতি, ঋণের বোঝা আর লুটপাট দেশকে অর্থনীতির শেষ ধাপে নিয়ে গেছে। এটা একেবারে লো লেভেল একটা ইকুইলিব্রিয়ামে চলে গেছে। এখান থেকে আমাকে তুলে আনতে হলে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের ৭১-এর কর্মকাণ্ড সঠিক ছিল না, ব্যাঠিক ছিল, ভুল ছিল, জনগণের পক্ষে ছিল না, তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কি? 2/3 মেজরিটি পাওয়ার পরে যে ওভার কনফিডেন্স তৈরি হয়, যা ইচ্ছে আমরা তাই করতে পারি, যে রোগেন্সটা তৈরি হয়, সেই রোগেন্সের কারণে এমন কিছু অ্যাক্টিভিটিস আসে যেটা মানুষকে ক্ষুব্ধ করে এবং তার বিপরীতে একটা খারাপ এনভায়রনমেন্ট তৈরি হয় রাজনীতি। এদিন শুরুতে সংসদে পাশ হয় বিশেষ কমিটির সুপারিশকৃত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026। তবে বিল দুটি পাশের বিরোধিতা করে বিরোধী দল। দুর্ভাগ্যবশত বিগত দশকের অধিক সময়ে এই সব ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে। একবার নয়, একাধিকবার লুটপাট করেছে। সরকারের 2 মাসে যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। গত 17 বছরে শেয়ার বাজার থেকে লুটপাটকৃত অর্থ ফেরতের দাবি সহ বেশ কিছু দাবি ছিল সংসদ সদস্যদের। আমি কি এখানে কাউকে জাতীয় বেঈমান বলতে পারি? এটা অসাংবিধানিক হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি চাইলে আওয়ামী লীগকে জাতীয় বেঈমান বললাম না। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় শহরগুলোতে সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের প্রধান কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি জানিয়েছেন, ১৬ মে রাজশাহী থেকে শুরু হয়ে সবশেষ ২৫শে জুলাই সিলেটের সমাবেশ হবে। আন্দোলন শক্তিশালী করতে জেলা পর্যায়ে লিয়াজো কমিটি গঠন এবং বিভিন্ন পেশাজীবী ও সিভিল সোসাইটির সঙ্গে মত বিনিময় সভা আয়োজনের পরিকল্পনাও জানায় ১১ দল। এছাড়া আগামী অক্টোবরে রাজধানীতে বৃহৎ সমাবেশ করার ঘোষণা দিয়েছে হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, নির্বাচনের আগে গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও সরকার তা ভুলে গেছে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নৈরাজ্যের কারণে দেশের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রাজশাহীতেই বিভাগীয় সমাবেশ করব। 13 জুন চট্টগ্রামে, 20 জুন আমরা খুলনাতে, 27 জুন আমরা ময়মনসিংহে, 11 জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ, 18 জুলাই বরিশাল, 25 জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করা হবে। এই সমাবেশগুলোতে আশপাশে যত জেলা আছে প্রত্যেক জেলাকে সম্পৃক্ত করে ব্যাপক লোকদের এখানে সম্পৃক্ত করা, সমাগম করা। দেশ পরিচালনার ক্ষেত্রে শরিয়া আইন নাকি প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে, এই বিষয়ে জামায়াতে ইসলামীকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, সংসদে জামায়াতে ইসলামের একজন সদস্য শরিয়া আইনের ভিত্তিতে দেশ পরিচালনার বক্তব্য দেওয়ায় দলটির অবস্থান নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদ বহু মতাদর্শের প্রতিনিধিত্ব উল্লেখ করে তিনি আরও বলেন, যারা বর্তমানে বৈচিত্র্য মেনে নিতে চায় না, মূলত তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সকল ধর্মীয় মূল্যবোধের মধ্যে পারস্পরিক বন্ধন তৈরি করে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বানও জানিয়েছেন তথ্যমন্ত্রী। জামায়াত ইসলামী বাংলাদেশ তারা গতকালকেও বক্তৃতায় বলেছেন শরিয়া আইন কায়েম করবেন। আমি কোনো মন্তব্য করতে চাই না, আমি শুধু জানতে চাই তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইনকে মেনে শাসন ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন, নাকি তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিজ্ঞা নিয়ে রাজনৈতিক, সাংবিধানিক এবং সংসদীয় তৎপরতা চালাচ্ছেন। চিকিৎসা সংক্রান্ত ভুয়া ব্যবস্থাপত্র দাখিলের অভিযোগে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেবার অনুমতি বাতিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সাথে কামরুল ইসলামের আইনজীবীদের এ বিষয়ে 15 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এই 15 দিন কামরুল ইসলাম বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন। এছাড়া জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে 3টি অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। 9 জন এই মামলায় সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, কামরুল ইসলামকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ভুয়া চিকিৎসাপত্র উপস্থাপন করা হয়েছিল। সেসব চিকিৎসাপত্র ভিত্তিতে ট্রাইব্যুনাল তাকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুমতি দিয়েছিল। পরবর্তীতে প্রসিকিউশনের সন্দেহ হলে তারা তা ট্রাইব্যুনালে উপস্থাপন করে। শুনানি শেষে আদেশ বাতিল করা হয়। জালিয়াতির বিষয়টি প্রমাণ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তারা যে অ্যাপ্লিকেশনটা ফাইল করেছিল যে পিজি হাসপাতালের পরিবর্তে এভার কেয়ার হসপিটালে চিকিৎসার জন্য, তারা সেখানে কিছু কাগজপত্র তারা সাবমিট করেছে। একটা ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের একটা রিপোর্ট। উনি গত 18/11/2024 সাল থেকে হাজতে আছে। তাহলে 26 সালে 15/2/26 সালে উনি কি করে ডাক্তারের কাছে গেলেন? অর্থাৎ পিজি হাসপাতালের পরিবর্তে এভার কেয়ার হসপিটালে যে চিকিৎসা নেওয়া সংক্রান্ত যে আদেশটা হয়েছিল সেটা রিকল করেছেন, অর্ডারটা বাতিল করেছেন। কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে 2 নৌকা সহ 7 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নাফ নদীর মোহনায় ঘোলারচর এলাকায় মাছ শিকারে যান শাহপুরীর দ্বীপ ও নয়াপাড়া এলাকার 15 থেকে 20টি নৌকা। হঠাৎ মিয়ানমারের দিক থেকে 2টি স্পিড বোট যোগে আরাকান আর্মির সদস্যরা তাদেরকে ধাওয়া করে।
এ সময় আহমেদ আলী, তার দুই ছেলে আব্দুর রহিম, নুরুল আফসার, নয়াপাড়া এলাকার আব্দুর রহমান, সাব্বির আহমদ, গুরামিয়া, আব্দুল মোতালেবকে ধরে নিয়ে যায়। সে সময় বেশ কয়েকজন পালিয়ে আসে। তারা জানায়, বাংলাদেশের সীমানার মধ্য থেকেই মাছ শিকার করছিলেন জেলেরা। তৃণমূল থেকে জাতীয় দলের পথটা সহজ করতে ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো বদলাচ্ছে বিসিবি। প্রায় এক দশক পর প্রথম শ্রেণীর ক্রিকেটে আবারও ফিরছে হোম অ্যাওয়ে পদ্ধতি। এনসিএল এর প্রতিযোগিতার মান বাড়াতে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের আদলে 2টি করে দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। শীঘ্রই নির্বাচনের তারিখও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সভাপতি তামিম ইকবাল। মমিনুর রিপনের রিপোর্ট। জাতীয় দল কেন্দ্রিক পরিকল্পনা থেকে সরে আসছে বিসিবি। ঘরোয়া খেলাধুলায় ক্রিকেটারদের অংশগ্রহণ ও আগ্রহ বাড়াতে দায়িত্ব গ্রহণের প্রায় 3 সপ্তাহ পর নতুন সিদ্ধান্তের কথা জানায় বোর্ড সভাপতি। ঘরোয়া টুর্নামেন্টগুলোকে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে জাতীয় দলের ক্রিকেটার তৈরির মঞ্চ হিসেবে গড়ে তুলতে চান তামিম। সেকেন্ড ডিভিশন থেকে একটা প্লেয়ার খেলা ন্যাশনাল টিমে আসছে, এই জিনিসটা আমাদের হিস্ট্রিতে খুবই কম। হিস্ট্রিতে কম এই কারণেই বিকজ আমরাই কোনো সময় ওদেরকে প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে পারিনি। এনসিএল যখন শুরু হবে, চিটাগং উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। ঢাকা উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। এভাবে করে প্রত্যেকটা টিমের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকবে, যেগুলা একটা ফার্স্ট ক্লাস খেলা চালানোর মতো অবস্থায় আছে। ওই জায়গাগুলো আমরা হোম অ্যান্ড অ্যাওয়ে শুরু করে দিব। ক্রিকেট পরিচালনার সঙ্গে বিসিবির নির্বাচন আয়োজন করাটাও বড় দায়িত্ব তামিম ইকবাল নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির। রোববারের বোর্ড সভায় নির্বাচনের তারিখ নিয়ে আলোচনার সঙ্গে নিজের অংশগ্রহণের ইচ্ছেটাও জানিয়ে রাখলেন বর্তমান সভাপতি। চেষ্টা করব সবার সাথে কথা বলে 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেবো। সেকেন্ডলি, ডিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করি না। ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওইভাবেই করে আগাবো। এছাড়া উন্মুক্ত গ্যালারিতে শেড তৈরি ও বিদ্যুৎ সাশ্রয়ে বিসিবির কার্যালয় জুড়ে সোলার বসানোর পরিকল্পনার কথা জানায় ক্রিকেট বোর্ড। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল এনটিভির সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।